Hello students, welcome back to our channel সোমস ক্লাসরুম। আজকের ভিডিওতে আমরা পর্ষদের টেস্ট পেপার থেকে আজকের সেট নাম্বার 1 ম্যাথের এবং পর্ষদের টেস্ট পেপারের যেটা সেট নাম্বার 1 অর্থাৎ যেটা বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল, বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল, এই স্কুলের যে ম্যাথ, এই স্কুলের যে নিউমেরিক্যাল গুলো রয়েছে সেগুলোকে নিয়ে আজকের ক্লাসে আমরা ডিটেলস ক্লাসে আলোচনা করব। এবং নিউমেরিক্যালের যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্নের তোমাদের কাছে প্রপার যে সলিউশন, সেই সলিউশন আমি তোমাদের সামনে দেখাবো। গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের কোনো কোশ্চেন করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আরেকটা কথা বলতে চাই যে তোমরা যদি যারা ক্লাস 10-এ এখন বর্তমানে পড়ছো, আগামী দিনে তোমরা ক্লাস 11-এ উঠবে। ক্লাস 11-এ উঠলে তোমরা যদি আমার কাছে ফিজিক্স বা ম্যাথ পড়তে চাও, তোমরা যদি আমাদের কাছে ফিজিক্স বা যদি তুমি আমার কাছে ম্যাথ পড়তে চাও, ফিজিক্স বা ম্যাথ, তাহলে আমি তিনটে জায়গাতে পড়াই মেনলি অফলাইনে। সেটা হচ্ছে বেলঘড়িয়া, তারপরে কি, তারপরে হচ্ছে বারুইপুর, ঠিক আছে, বেলঘড়িয়া, বারুইপুর, আর আরেকটা জায়গা হচ্ছে রিষড়া, ঠিক আছে। টোটাল এই তিনটে জায়গা, বেলঘড়িয়া, বারুইপুর, রিষড়া, এই তিন জায়গাতে আমি পড়াই। যদি কারোর মনে হয় ক্লাস 11-এ ফিজিক্স বা ম্যাথ তোমরা পড়তে চাইছো, অফলাইন টিউশন ঠিকঠাক ভাবে নিতে চাও, প্রপার গাইডেন্স পেতে চাও, প্রথম থেকে ঠিকঠাক ভাবে ঠিকঠাক লোকের হাতে পড়তে চাও, তাহলে বেলঘড়িয়া, বারুইপুর এবং রিষড়া এই তিনটে সেন্টারের মধ্যে যেখানে তোমাদের বাড়ি কাছাকাছি বা যেখানে তোমরা মোটামুটি ট্রেনে করে হোক নর্মালি ট্রাভেলিং করতে পারবে, তো অফলাইনে আমাদের এই সেন্টারে এসে জয়েন করতে পারো। আমি তিন জায়গা পড়াই। অথবা যদি তুমি মনে করো যে তোমার বাড়ি সেন্টার থেকে অনেক দূরে, তুমি অনলাইনে পড়তে চাও, তো অনলাইনেও যদি পড়তে চাও সেই অনলাইনের ফেসিলিটিও আমাদের রয়েছে। অনলাইন কোর্স আছে আমাদের, সেখানেও আমরা ডিটেলসে তোমাদেরকে পড়াবো। তো চাইলে বেলঘড়িয়া, বারুইপুর, রিষড়াতে জয়েন করতে পারো, অথবা আমাদের যে অনলাইন কোর্স আছে সেখানে তুমি জয়েন করতে পারো। আমাদের যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারটা আমি তোমাকে দিচ্ছি 7003435951। দেখে নাও, 7003435951। এই যে নাম্বার, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো। চাইলে তুমি 11-এর অনলাইন কোর্সও নিতে পারো, চাইলে তুমি বেলঘড়িয়া, বারুইপুর, রিষড়াতে ফিজিক্স বা ম্যাথ অফলাইনে পড়তেও ভর্তি হতে পারো। বারবার একটা কথা বলবো, লেট করো না, পারলে এখন থেকে তুমি তোমার নাম লিখিয়ে রাখো, কারণ আগামী দিনে যখন অফলাইন ক্লাস স্টার্ট হয়ে যায় তখন কিন্তু আমরা নেওয়ার মতন জায়গা পাই না, স্টুডেন্টদের কিন্তু তখন খুব সমস্যা হয়। তখন কিন্তু তুমি যদি এসে ভর্তি হও তখন কিন্তু নেওয়াটা আমার পক্ষে মানে কঠিন হয়ে যাবে। কারণ কি বলতো, ব্যাচ যদি ফুল হয়ে যায় তখন কোনোভাবেই আমরা অ্যাডমিশন নিতে পারবো না। তো এই মুমেন্টে এখনো মাধ্যমিক পরীক্ষা হয়নি, এখন তুমি অ্যাডমিশন আগে থেকে নাম লিখিয়ে রাখো, ঠিক আছে। আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তোমার নামটা আমাদের গ্রুপের মধ্যে অ্যাড করে রাখবো। অ্যাড করে রাখলে পরবর্তীকালে তোমাদের যখনই মানে ভর্তি হবে, তারপরে যারা স্টুডেন্ট আসবে তাদেরকে আমরা নেব না। যারা আগে থেকে নাম লেখাবে অবশ্যই তার আগে সুযোগ পাবে, ঠিক আছে। তো এই বলে আজকের ক্লাস এখন স্টার্ট করছি। অনলাইন অফলাইন হোক, কিংবা তোমার অনলাইনে নিতে পারো, অথবা তুমি বেলঘড়িয়া, বারুইপুর, রিষড়া এই তিন জায়গার মধ্যে যেখানে ইচ্ছা ফিজিক্স বা ম্যাথ পড়বার জন্য ভর্তি হতে পারো। নাম্বার এইটা 7003435951। এবার ক্লাসে চলে আসবো ডাইরেক্ট। প্রথম যে প্রশ্নটা দেখো সেটা কি দিয়েছে, বলছে শতকরা বার্ষিক সরল সুদ হারে কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে, এটা জিজ্ঞাসা করেছে। তো সবার আগে দেখো কি বলছে কোশ্চেনে, বলছে যে সুদ যেটা রয়েছে সেই সুদটা আসল টাকার 8/25 অংশ হবে। যেটা সুদ রয়েছে সেই সুদটা আসল টাকার 8/25 অংশ হবে। যে সুদটা, সেই সুদটা আসল টাকার 8/25 অংশ হবে, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে এখন প্রশ্ন হলো, সুদ যেটা, সেই সুদ হলো আই, এটা হচ্ছে আসল টাকা, মানে পি যেটা রয়েছে সেইটা আসল টাকা, তার কত হবে, তার হচ্ছে 8/25 অংশ হবে। ব্যাপারটা বুঝতে পারলাম? যে বলছে যে কত সুদের হারে যে সুদটা সেটা আসল টাকার 8/25 অংশ হবে। দেখো তাই বলেছে যে সুদটা সেটা আসলের মানে পি এর 8/25 অংশ হবে। তো যা বলেছে তাই করেছি। এবার এই যে আই যেটা তুমি দেখতে পাচ্ছ, সেই আইটাকে পি আর টি বাই 100 এ ভেঙে লিখছি। তো আইটাকে আমি এখন কি করছি, পি আর টি বাই 100 এটাতে ভেঙে লিখলাম, ইজিক্যাল টু পি লিখলাম ইন্টু 8/25 লিখলাম। এরকম লেখা হয়েছে। 25 আর 100 কেটে গেল, এখানে 4 থাকলো, পি আর পি কেটে গেল, 4টা 8-এর সাথে গুণ করে দেবো, আর টি ইজিক্যাল টু 4 8 হবে 32। এই যে 4টা রয়েছে এটাকে 8-এর সাথে গুণ হবে, 4 8 32 হবে, 8টির জায়গা 8টি থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে টাইমটা কত দেওয়া আছে, দেখো
টাইমটা দেওয়া আছে হচ্ছে 4 বছর, টাইমটা দেওয়া আছে 4 বছর। তাহলে আমরা একটা কাজ করছি, এখানে যেটা টাইম দেখতে পাচ্ছি টাইমের জায়গায় 4 বছর বসাচ্ছি। তাহলে r ইন্টু 4 ইজ ইকাল টু হচ্ছে 32, 4 আর 32 কেটে দিলাম 8 থাকলো, তাহলে r ইজ ইকাল টু কত পার্সেন্ট? 8%। এটাই হচ্ছে সুদের হার। সুদের হার কত পার্সেন্ট? 8% হচ্ছে সুদের হার। r ইজ ইকাল টু হচ্ছে 8%। তাহলে 8% যদি সুদের হার হয় তাহলে কোন অপশনটা তোমার কাছে এখন কারেক্ট হয়ে গেল? এই অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, 8% হচ্ছে কারেক্ট আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে আসবো। বলছে দেখো কি বলছে, যে kx স্কয়ার মাইনাস 5x প্লাস k দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান এবং বাস্তব হবে যদি k এর মান কত হয়? বীজদ্বয় সমান এবং বাস্তব হওয়ার একটাই শর্ত ছিল যে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হতে হবে, অর্থাৎ তার যে নিরূপকের মানটা সেই নিরূপকের মানটা 0 হতে হবে। অর্থাৎ এখানে দেখো কত দিয়েছে সমীকরণটা একবার তাকাও, kx স্কয়ার মাইনাস 5x, kx স্কয়ার মাইনাস 5x প্লাস k, প্লাস কত দিয়েছে? প্লাস k দিয়েছে, এটা সমান সমান 0 দিয়েছে। তো যদি বীজদ্বয় বাস্তব এবং সমান বলা থাকে তাহলে তার নিরূপকের মানটা 0 হতে হবে। নিরূপকের মান 0 হওয়ার অর্থ হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac এটা সমান সমান 0 হলে বলা যায় যে সমীকরণের দুটো বীজ বাস্তব এবং সমান হবে। এখানে বি কোনটা? এখানে বি হচ্ছে -5টা, তাহলে -5 তার হচ্ছে স্কয়ার, বি স্কয়ার -4, এ কোনটা? এ হচ্ছে কেটা, আর সি কোনটা? সি হচ্ছে তোমার এই কেটা, ঠিক আছে, ইজ ইকাল টু হচ্ছে 0। তার মানে এখানটাতে দেখো কত হচ্ছে, -5 এর স্কয়ার মানে +25, ওটা ওই পাশে চলে গেলে -25 হয়ে যাবে। তাহলে -4 দুটো কে কে গুণ করলে এটা হবে k স্কয়ার ইজ ইকাল টু, এখানটাতে +25 ওই পাশে চলে গেলে হয়ে যাবে -25, তো মাইনাস মাইনাস কেটে যাবে, 4টা গিয়ে ভাগ হবে, তাহলে k স্কয়ার ইজ ইকাল টু হচ্ছে 25/4। তাহলে শুধু k এর মান হবে +-√25/4। আমি যদি স্কয়ার তুলে দিই তাহলে এই পাশটাতে রুট চাপবে এবং এখানে একটা প্লাস মাইনাস চলে আসবে। এখন 25 এর যদি রুট করা যায় তাহলে উত্তর আসে 5, আর 4 এর যদি রুট করা যায় তাহলে অ্যান্সার আসে 2। আর এখানে আগে একটা প্লাস মাইনাস ছিল, তো আগে একটা প্লাস মাইনাস বসাবো, তো ওভারঅল যে k এর মান আসলো সেটা আসলো 5/2 এর আগে প্লাস মাইনাস, ঠিক আছে। তো k এর যে মান আসলো সেটা আসছে +-5/2, মানে কোন অপশনটা কারেক্ট? কোন অপশনটা কারেক্ট? বি এরটা কারেক্ট, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে দুটো কোশ্চেন হয়ে গেল। তারপরের কোশ্চেন, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 36 আর 25, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 36 আর 25 বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছে প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? এটা হচ্ছে, এটা বার করার একটা ফর্মুলা আছে, শোনো ভালো করে, এটা বার করার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে এটা, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু প্রথম ত্রিভুজের যে একটা বাহু রয়েছে সেই বাহুর স্কয়ার বাই দ্বিতীয় ত্রিভুজের বাহুর স্কয়ার। প্রথম ত্রিভুজের বাহু যেটা থাকবে সেই বাহুর কি হবে? স্কয়ার, বাই দ্বিতীয় যে ত্রিভুজ থাকবে সেই দ্বিতীয় ত্রিভুজের যেটা অনুরূপ বাহু হবে সেই দ্বিতীয় ত্রিভুজের যে বাহু থাকবে সেই বাহুর স্কয়ার, সেই দ্বিতীয় ত্রিভুজের যে বাহু থাকবে তার হচ্ছে স্কয়ার। এটা তাহলে কি বললাম? প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল, আর তারপরে কি হচ্ছে তোমার প্রথম ত্রিভুজের বাহু স্কয়ার বাই দ্বিতীয় ত্রিভুজের বাহু স্কয়ার। প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কত? প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 36 আর দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 25। তাহলে আমরা লিখবো এখানে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 36, দ্বিতীয় ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 25, প্রথম ত্রিভুজের যে বাহু সেটা 9 বলে দিয়েছে তাহলে 9 এর স্কয়ার, আর দ্বিতীয় ত্রিভুজের বাহু কত জানি না সেটাকে আমরা x ধরে নিলাম, তাহলে x স্কয়ার। এই এখন দেখো কিভাবে ক্যালকুলেশন হবে। এখন এভাবে ক্যালকুলেশন করো, ক্রস মাল্টিপ্লিকেশন করো, x স্কয়ারের সাথে 36 এর গুণ, 36 ইন্টু এক্স স্কয়ার ইজ ইকাল টু 9 এর স্কয়ার আছে তো দুটো 9 তে ভেঙে লিখলাম, আর নিচে থাকা 25টাকে এদিকে গুণ করে দিলাম, ইন্টু হচ্ছে 25। কিভাবে করছি দেখো কাজটা, এখানে থাকা যে এক্স স্কয়ারটা সেটা 36 সাথে গুণ করলাম, 36 ইন্টু এক্স স্কয়ার, আর এই 25টা 9 স্কয়ারের সাথে গুণ করে দিলাম, তাহলে দুটো 9 এর গুণ। কাটাকাটি পড়ে আছে, কাটাকাটি করব, তো 9 আর 36 কেটে দিলে এখানে 4 থাকবে। এবার এই যে 4টা তুমি দেখতে পাচ্ছ সেই 4টা নিয়ে গিয়ে তলায় ভাগ করে দেবো, যে 4টা তুমি দেখতে পাচ্ছ সেই 4টা নিয়ে গিয়ে তলায় ভাগ করে দেবো।
তাহলে কি হবে দেখো, এক্স স্কোয়ার ইজ ইকাল টু হবে 25 ইন্টু 9 বাই হচ্ছে 4। তাহলে এখান থেকে শুধু এক্স এর মান বার করলে কত হবে, শুধু এক্স এর যে মান হবে সেটা হচ্ছে স্কোয়ার তুলে দেবো, তো পাশে রুট চাপবে, রুট আন্ডার 25 ইন্টু 9 বাই হচ্ছে 4। তাহলে এক্স ইজ ইকাল টু 25 এর রুট করলে 5 হবে, 9 এর রুট করলে 3 হবে, 4 এর রুট করলে 2 হবে। তাহলে এক্স এর মান আসবে 15/2, 15/2 মানে 7.5 অ্যান্সার, 7.5 সেন্টিমিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার। 5 3 হচ্ছে 15 হয়, 15কে 2 দিয়ে ভাগ করো, তো 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 7.5 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, তাহলে এখান থেকে আমরা কোন অঙ্কটা করে ফেললাম দেখো, 7.5 সেন্টিমিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার আসলো। এই যে পরের কোয়েশ্চেনটা সলিউশন হয়ে গেল, ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা সলিউশন হয়ে গেল 7.5 সেন্টিমিটার। আচ্ছা, এই যে ক্ষুদ্রতম মানের যে ব্যাপারটা রয়েছে এখানে কোশ্চেনটা, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি প্রপার মেথড আমি এখানে দেখাতে পারবো না, কারণ এটা ক্লাস 11 না। ক্লাস 11 হলে আমি এখানে সাইন থিটা প্লাস কস থিটার ক্ষুদ্রতম মান বার করবার একটা প্রপার টেকনিক আছে, সেই টেকনিকটা আমি দেখাতে পারতাম, বাট যেহেতু এটা ক্লাস 10, এখানে সব থেকে ছোট মান 0 ডিগ্রি বসেই তোমাকে ক্যালকুলেশন করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। তো তুমি যদি থিটার জায়গায় 0 ডিগ্রি আর কস থিটার জায়গায় 0 ডিগ্রি বসাও, এখানে যেটা সাইন যদি তুমি থিটার জায়গায় 0 ডিগ্রি আর কসের যে থিটা তার জায়গায় যদি 0 ডিগ্রি বসাও, তাহলে মান আসবে সাইন 0 মানে 0 হয় আর কস 0 মানে 1 হয়, তো ক্যালকুলেশন করে অ্যান্সার 1 আসবে। 1 আসবে মানে কোন অ্যান্সার কারেক্ট? অপশন বি কারেক্ট, অপশন বি কারেক্ট। থিটার জায়গাতে সব থেকে যেটা ক্ষুদ্রতম মান 0 ডিগ্রি সেটা বসেই সলিউশন করতে হবে, এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই। কারণ যদি এখানে অন্য কোনো উপায় থাকতো, পসিবল হতো এখানে অন্য কোনো উপায়, বাট যেহেতু এটা তোমার ক্লাস 10, তো এখানে শর্টকাটেই করতে হবে তোমাকে। কি করবে, থিটার জায়গাতে 0 ডিগ্রি আর কস থিটার জায়গাতে 0 ডিগ্রি, সব থেকে যেটা ক্ষুদ্রতম মান সেই মানটা বসেই তোমাকে ক্যালকুলেশন করতে হবে, কারণ কোয়েশ্চেনে দেখো ক্ষুদ্রতম মান জানতে চেয়েছে আর এখানে বলে দিয়েছে যে থিটা সমান সমান 0 ডিগ্রি বসানো যাবে। কারণ এখানে দেখো থিটার সাথে একটা লেস দেন এবং একটা ইকুয়াল টু দিয়েছে, লেস দেন এবং একটা ইকুয়াল টু দিয়েছে, মানে তুমি থিটার মান 0 ডিগ্রি বসাতে পারো। তো সব থেকে ছোট ক্ষুদ্রতম মান থিটার মান 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি যেই বসালাম তো তুমি দেখবে যে সব থেকে ছোট মান 1ই হবে। আর এটা ছাড়া বাকি যা মান আছে দেখো, এখানে এই যা মান আছে বা এই যা মান আছে এগুলো সব বড় মান, তো ওটাই কারেক্ট আনসার, তো ওটা ছাড়া অন্য কিছু হবে না। পরবর্তী কোশ্চেনে চলে আসবো, কি বলছে দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে r/2 আর তির্যক উচ্চতা হচ্ছে 12, তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? সমগ্র তলের ক্ষেত্রফলের যে ফর্মুলা হয় সেটা হচ্ছে এইটা। দেখবে একটা শঙ্কু যদি এরকম থাকে, এই শঙ্কুর দুটো জিনিস মিলিয়ে সমগ্র তলের ক্ষেত্রফল হয়। মনে করো এটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল R, আর এর যে তির্যক উচ্চতা, এই তির্যক উচ্চতা হচ্ছে মনে করো হচ্ছে ক্যাপিটাল L, আর এইটা হচ্ছে তোমার কি শঙ্কুটার হচ্ছে উচ্চতা। ভালো করে ব্যাপারটা একবার বুঝে নাও। এটা যদি পুরোটা একটা শঙ্কু হয়, শঙ্কুর এইটা হচ্ছে ব্যাসার্ধ যেটা হচ্ছে ক্যাপিটাল R, এটা হচ্ছে তির্যক উচ্চতা যেটা হচ্ছে ক্যাপিটাল L, তির্যক উচ্চতা যেটা হচ্ছে ক্যাপিটাল L। এবার এই জায়গাটাতে একটা জিনিস বোঝবার আছে যে এর যদি সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলে, তাহলে তোমাকে প্রথমে এই ভূমির ক্ষেত্রফল নিতে হবে, প্রথমে এই ভূমির ক্ষেত্রফল নিতে হবে। তো ভূমির ক্ষেত্রফল হয় πr², তো প্রথমে নিতে হবে হচ্ছে πr², যেটা ভূমির ক্ষেত্রফল, প্লাস তার পার্শ্বতলের ক্ষেত্রফল নিতে হবে, মানে নিতে হবে πr² ইন্টু L, ঠিক আছে। L মানে হচ্ছে তির্যক উচ্চতা, তো পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr²L, ঠিক আছে, সরি πr² না πrl আর কি, πrl হবে এখানটাতে, πrl এটা হবে। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় πrl, তো পাই লিখেছি πrl, আর যেটা এই যে ভূমির যে ক্ষেত্রফল সেটা হচ্ছে πr²। তো এখান থেকে আমি πrটাকে কমন নিয়ে নেবো, তো পাই আর r কে যেই কমন নিয়ে নেবো এখানে থাকবে r, প্লাস πr চলে গেলে এখানে থাকবে L, তো এখানে L থাকবে। তো ফর্মুলা দাঁড়ালো হচ্ছে πr ইন্টু r প্লাস L। এবার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধটার দিকে তাকাও, এখানে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে r/2, আর তির্যক উচ্চতা কত, তির্যক উচ্চতা হচ্ছে 12। তাহলে যেটা ব্যাসার্ধ দেখতে পাচ্ছ সেই ব্যাসার্ধের জায়গায় r/2 বসাবো, তাহলে পাই ইন্টু r/2, এখানে r এর জায়গা বসাবো r/2 প্লাস L এর জায়গাতে কত বসাবো, তির্যক উচ্চতা হচ্ছে 12, তাহলে L এর জায়গা বসাবো হচ্ছে 12, তাহলে L এর জায়গা কত বসাবো, L এর জায়গা বসাবো হচ্ছে 12 বসাবো, এই হচ্ছে L এর জায়গা বসালাম, হচ্ছে L এর জায়গা বসালাম 12। এবার কোন অপশনের সাথে ম্যাচ করছে দেখো, কোন অপশনের সাথে ম্যাচ করছে? আচ্ছা, কোন অপশনের সাথে ম্যাচ করছে ভাই? আচ্ছা, বি এর সাথে ম্যাচ করছে। কি করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে বি এর সাথে কি করে ম্যাচ করছে। তো প্রথমে r/2 দিয়ে ভেতরে ভেতরে গুণ করে দাও, নাকি কি করতে বলেছে ভাই দেখে নি একটুখানি, πrটাকে বাইরে রেখে আচ্ছা হাফ দিয়ে গুণ করে দিতে ভেতরে। আচ্ছা দেখো এখানে 1/2 রয়েছে না, 1/2 আর এর নিচে বাই 2 রয়েছে, মানে 1/2 রয়েছে, তো 1/2 দিয়ে ভেতরে গুণ করো, তাহলে πrটা বাইরে থাকলো, 1/2 দিয়ে যেই ভেতরে গুণ করব r/4 হবে,
12 এর সাথে যেই 1/2 গুণ করবো এরকম হবে। এখানে দেখো 1/2 রয়েছে, 1/2 1/2টা গিয়ে r/2 এর সাথে গুণ হবে, তো r/4 হবে। এই 1/2টা গিয়ে যেই 12 এর সাথে গুণ হবে, তো 12 ইন্টু 1/2 হবে। তো 2 আর 2 চলে যাবে, তাহলে অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে পাই আর ইন্টু এখানে এল থাকবে প্লাস r/4, r/4 থাকবে। তো পাই আর ইন্টু এল প্লাস r/4, পাই আর ইন্টু এল প্লাস r/4, পাই আর ইন্টু এল প্লাস r/4। অপশন বিটা ম্যাচ করছে, পুরোপুরি বিটা ম্যাচ করছে। তো বিটা যদি ম্যাচ করে তাহলে এখানে কোন অপশন কারেক্ট হচ্ছে? বি এরটা, বি হচ্ছে কারেক্ট, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, বলছে 6, 7, XY, 10, 14 রাশিগুলিকে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, মানে এগুলো সাজানোই আছে। তাহলে বলছে রাশি তথ্যের মধ্যমা 15 হলে x প্লাস y এর মান কত? ঊর্ধ্বক্রমে সাজানো হলে মধ্যমা বার করবার যে টেকনিক সেটা হচ্ছে যে সবকটাকে যোগ করো, করে হচ্ছে তোমার কি করতে হবে বলো তো, মধ্যমা মানে আগে বুঝতে হবে যে কোন, মানে এখানে কটা রাশি আছে দেখো, কটা রাশি আছে আগে দেখো, 6, 7, XY, 10, 14 দেখে নাও কটা রাশি আছে দেখো একটুখানি। এখানে যে রাশি সংখ্যা আছে সেটা হচ্ছে 6, 7, XY, 10, 14 এই কটা রাশি আছে। টোটাল কটা সংখ্যা রয়েছে? টোটাল কটা সংখ্যা রয়েছে দেখো, 6টা। 1, 2, 3, 4, 5, 6টা। 6টা যদি রাশি থাকে তাহলে কততম পদ মধ্যমা হয়? তাহলে মধ্যমা হবে দুটো পদ, মধ্যমা হবে, মধ্যমা দুটো পদ হবে। মধ্যমা কটা হবে? সেটা দুটো পদ হবে। আগে পদ সংখ্যা দেখে নাও, আগে পদ সংখ্যা আগে দেখে নাও কটা পদ আছে। 6টা পদ আছে। পদ সংখ্যা মানে হচ্ছে n, সেটার সংখ্যা হচ্ছে 6টা। 1, 2, 3, 4, 5, 6, তো সেটার সংখ্যা হচ্ছে 6টা, যেটা হচ্ছে যুগ্ম নাম্বার, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে যুগ্ম নাম্বার। যদি কখনো যুগ্ম নাম্বার আসে তাহলে দুটো মধ্যমা হতে পারে, একটা হতে পারে n প্লাস 1/2 তম পদ, একটা হতে পারে কি, একটা হতে পারে n প্লাস 1/2 তম পদ, একটা হচ্ছে n/2 তম পদ, একটা হচ্ছে n/2 তম পদ প্লাস, আর একটা হতে পারে n/2 প্লাস 1 এত তম পদ, টোটালটাকে বাই দিয়ে 2, দুটো মধ্যমা হতে পারে। যদি কখনো পদ যুগ্ম সংখ্যা আসে তাহলে মধ্যমা বার করবো, এটাই নিয়ম। n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, দুটোকে যোগ করব, করে তাকে 2 দিয়ে ভাগ করব। তো কোয়েশ্চেনের মধ্যে এই যে n মানে হচ্ছে কতগুলো পদ রয়েছে? 6টা পদ, 1, 2, 3, 4, 5, 6টা। n এর মান হচ্ছে 6, n এর মান হচ্ছে 6, তাহলে 6/2 তম পদ প্লাস এখানে হবে 6/2 প্লাস 1 এত তম পদ, বাই হচ্ছে কত? বাই হচ্ছে 2। তাহলে কত কত পদ হচ্ছে দেখো, 6/2 মানে 6 আর 2 কেটে দিলাম, 3 তম পদ হবে। 6 আর 2 কেটে দিলাম, তাহলে 3 প্লাস 1 মানে 4 তম পদ হবে। তাহলে দুটো জিনিস হবে, একটা হবে 3 তম পদ, 3 তম পদ প্লাস 3 যুক্ত 1 মানে 4 তম পদ, বাই হচ্ছে 2। এখন 3 তম পদ কোনটা? এটা 3 তম পদ, এক্সটা। তাহলে 3 তম পদের জায়গায় লিখলাম এক্স প্লাস 4 তম পদ হচ্ছে ওয়াইটা, 4 তম পদ হচ্ছে ওয়াইটা, এক্স প্লাস ওয়াই বাই 2। এটা সমান সমান মধ্যমা। মধ্যমার মান কত বলেছে? মধ্যমার মান প্রশ্নতে বলা আছে হচ্ছে 15 বলা আছে, প্রশ্নতে 15 বলা আছে। তাহলে এখানে এটা মধ্যমা দেখতে পাচ্ছ, সেই মধ্যমার মান বলা আছে 15। এই যে মধ্যমার মান যেটা, সেটা কত বলে দিয়েছে? 15 বলে দিয়েছে মধ্যমার মান। এই 2টাকে যদি 15-এর সাথে গুণ করে দাও তাহলে 30 হয়ে যাবে। নিচে থাকা 2টা 15-এর সাথে গুণ করে দিলে 30 হয়ে যাবে। 30 ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হবে, এক্স প্লাস ওয়াই হবে। তাহলে 30 ইকুয়ালস টু কত হবে? এক্স প্লাস ওয়াই। 30 ইকুয়ালস টু কত হবে? এক্স প্লাস ওয়াই হবে। এখন 30 ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই মানে কোন অপশনটা কারেক্ট বলো তো? কোন অপশনটা কারেক্ট? অপশন সি হচ্ছে কারেক্ট। সি, 30 ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, বা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 30। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 30। তাহলে এখান থেকে প্রত্যেকটা এমসিকিউ আমি করিয়ে দিলাম। আশা করা যায় যে এখান থেকে কোনো সমস্যা হওয়ার কথা না। নেক্সট পার্টে চলে আসবো। এমসিকিউগুলো শেষ হয়ে গেল। এবার তোমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে কি? সেটা রয়েছে হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ রয়েছে, দেখো শূন্যস্থান পূরণের অঙ্কগুলো করব। প্রথম অঙ্কটা করছি,
বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r, তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে? এটা বার করবার নিয়ম হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা নর্মালি হয়। পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n হয় n বছর পর জনসংখ্যা বার করতে দিলে। তো জনসংখ্যা কত বলেছে? বর্তমান জনসংখ্যা পি বলেছে, তো পি ঠিকই আছে। জনসংখ্যা বৃদ্ধির হার 2r বলেছে, তাহলে এখানে শুধু আর লেখাটা ভুল, এখানে লিখতে হবে 2r। আচ্ছা, সময় কত বছর পর জানতে চাইছে? n বছর পর, তাহলে এই টোটালটার পাওয়ারে n লেখা আছে, সব ঠিক আছে। 2 আর 100 কেটে দিলে নিচে 50 থাকবে, তাহলে হবে পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 50 হোল টু দি পাওয়ার n, এটা হবে পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 50 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে ভ্যালু আসবে। তাহলে ফার্স্টের প্রশ্নটা হয়ে গেল, এখান থেকে ফার্স্টের কোশ্চেনটা হয়ে গেল, একের দাগ কমপ্লিট। নেক্সট চলে আসবো হচ্ছে দুইয়ের দাগ। দুইয়ের দাগের কোশ্চেন বলছে যে এইটা এবং এইটার মধ্য সমানুপাতি হচ্ছে এক্স। মধ্য সমানুপাতি এক্স মানে এরকম বোঝায়, দেখে নাও, তিনটে সংখ্যা রয়েছে। প্রথম সংখ্যা এক্স প্লাস টু, প্রথম সংখ্যা এক্স প্লাস টু, তার মধ্য সমানুপাতি মানে মিডিলের নাম্বারটা এক্স, মিডিলের নাম্বারটা এক্স, তারপরের নাম্বারটা এক্স মাইনাস 3, তারপরের নাম্বারটা এক্স মাইনাস 3। এখান থেকে কি বার করতে হবে? এক্স এর মান বার করতে হবে। কি করে বার করব? মধ্য পদ যেটা থাকবে তার স্কোয়ার, মানে এক্স যেটা থাকবে তার স্কোয়ার ইজিক্যাল টু প্রথম পদ ইন্টু তৃতীয় পদ, প্রথম পদ ইন্টু তৃতীয় পদ, মানে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে মধ্য সমানুপাতি বার করবার টেকনিক কি? মিডিলের যে পদটা থাকবে তার স্কোয়ার ইকুয়ালস টু প্রথম পদ ইন্টু তৃতীয় পদ, করলাম। এবার ভেঙে দিলে অঙ্ক শেষ। এক্স স্কোয়ার, এটাকে গুণ করো, এক্স এর সাথে এক্স এর গুণ এক্স স্কোয়ার, এক্স এর সাথে 3 এর গুণ মাইনাস 3x, 2 এর সাথে এক্স এর গুণ প্লাস 2x, 2 এর সাথে মাইনাস 3 এর গুণ মাইনাস 6। এবার সবকিছুকে যদি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে নিই, মাইনাস 6টাকে খালি ওখানে রাখলাম আর বাকি সবকিছুকে ডান দিক থেকে বাঁ দিকে নিলাম, তাহলে হবে এরকম এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এদিকে চলে আসবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 3x এদিকে চলে আসবে প্লাস 3x, প্লাস 2x এদিকে চলে আসবে মাইনাস 2x, মাইনাস 6 যেরকম আছে সেরকম ইকুয়ালস টুর ওপারে থেকে যাবে মাইনাস 6, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, 3x থেকে 2x বাদ যাবে, মানে শুধু x থাকবে। তাহলে শুধু x এটা সমান সমান মাইনাস 6, x সমান সমান মাইনাস 6 হবে, x সমান সমান মাইনাস 6 হবে। তাহলে x এর যে মানটা দাঁড়াচ্ছে এখানে সেটা কত দাঁড়াচ্ছে? মাইনাস 6 দাঁড়াচ্ছে, হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? দুয়েরটাও শেষ। বলছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। কতগুলো সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় জিজ্ঞাসা করেছে। আচ্ছা দেখো, দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেনি, মানে এরম একটা বৃত্ত আছে আর এরম একটা বৃত্ত আছে, পরস্পরকে স্পর্শ করেনি। দেখো এখানেও তাই, স্পর্শ করেনি, তাহলে কতগুলো স্পর্শক আঁকতে পারবে? দেখো, একটা স্পর্শক তুমি এরম বানাতে পারো, এই এই একটা স্পর্শক বানাতে পারো, একটা স্পর্শক তুমি এরম বানাতে পারো, একটা স্পর্শক তুমি এরম বানাতে পারো, দুটো, একটা স্পর্শক তুমি এরকম বানাতে পারো, তিনটে, একটা স্পর্শক তুমি এরকম বানাতে পারো, ঠিক আছে, এরকম একটা স্পর্শক বানাতে পারো, এই যে এরকম এরকম একটা স্পর্শক বানাতে পারো, টোটাল 4টে স্পর্শক আঁকা যাচ্ছে। তাহলে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে টোটাল কটা স্পর্শক আঁকা যায়? 4টে স্পর্শক আঁকা যায়, হলো। আচ্ছা, 3ও শেষ। আচ্ছা, 4এর দাগেরটা দেখো কি বলছে, দেখো 4এর দাগেরটা। 4এর দাগের কোশ্চেনে বলছে যে একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত? টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। আচ্ছা, তাহলে একটা টাওয়ারের যে উচ্চতা, একটা টাওয়ারের যে উচ্চতা সেটা হচ্ছে, এই পুরো টাওয়ারটার উচ্চতা হচ্ছে 100√3 মিটার। এই টাওয়ারটার উচ্চতা 100√3 মিটার, এই পুরো টাওয়ারটার উচ্চতা 100√3 মিটার। এখন কি বলছে? এখন বলছে টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে। এখন টাওয়ারের পাদবিন্দু এইটা, এই পাদবিন্দু থেকে 100 মিটার দূরে যাব। তো পাদবিন্দু এই জায়গাটা, এখান থেকে আমি 100 মিটার দূরে সরে গেলাম, মানে এখান থেকে 100 মিটার দূরে এই পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা রয়েছে। তাহলে পুরো টাওয়ারের হাইট 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু এখানে, এখান থেকে 100 মিটার দূরে মানে এরম জায়গাতে, এখান থেকে
এখন এখান থেকে যদি তুমি টাওয়ারের চূড়াকে দেখো, এই যে এইভাবে যদি টাওয়ারের চূড়াকে দেখো, তাহলে এইখানকার যে উন্নতি কোণ থিটা, সেই থিটার মান কত? এখন এখান থেকে যদি টাওয়ারের চূড়াকে দেখো, তাহলে এইখানকার যে উন্নতি কোণ থিটা, তার মান কত সেটা জানতে চেয়েছে। তো ট্যান থিটা ইজিক্যাল টু হয় লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইজিক্যাল টু হয় লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে 100√3, তো লম্ব হচ্ছে 100√3, আর ভূমি কত? ভূমি হচ্ছে 100, তো ভূমি হচ্ছে 100, তো 100 আর 100 কেটে যাবে, ট্যান থিটা ইজিক্যাল টু কত আসবে? √3, √3টাকে আমি লিখতে পারি ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি লিখতে পারি। তো ট্যান আর ট্যান উঠে যাবে, তো থিটার মান কত ডিগ্রি আসবে? 60 ডিগ্রি আসবে। তার মানে এইখান থেকে টাওয়ারের যে চূড়াকে, সেটাকে 60 ডিগ্রি কোণে দেখা যায়, 60 ডিগ্রি কোণে। তাহলে 60 ডিগ্রি কোণে যদি দেখা যায়, তাহলে তাহলে যে যত ডিগ্রি উন্নতি কোণ হবে সেটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি হচ্ছে উন্নতি কোণ। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলছে? চারেরটা করে দিলাম। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? 2rটা হচ্ছে ব্যাসার্ধ, ভালো করে খেয়াল করো, 2rটা হচ্ছে ব্যাসার্ধ, 2rটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে সেই গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই ব্যাসার্ধ যেটা রয়েছে r তার কিউব। এটা ব্যাসার্ধ যেটা রয়েছে r তার কিউব। তো এখানে এই যে ব্যাসার্ধ ক্যাপিটাল R, তার মানটা কত বলে দিয়েছে? তার মান বলে দিয়েছে হচ্ছে 2r। তাহলে এই জায়গাটাতে আমরা এখন আর লিখবো না, তার পরিবর্তে যেটা লিখবো সেটা হচ্ছে 2r লিখে তার হচ্ছে কিউব লিখবো। এবার হিসাব করে দেখো কত হচ্ছে? 4/3 পাই, 4/3 পাই ইন্টু 2 এর কিউব মানে হচ্ছে 8, আর স্মল আর এর কিউব মানে এখানে হচ্ছে r কিউব। তাহলে টোটাল কত অ্যান্সার আসবে জানো? টোটাল অ্যান্সার আসবে 4 আর 8 32/3 পাই। তাহলে হচ্ছে অ্যান্সার আসবে 32/3 পাই আর কিউব। এটা ঠিক আছে, 4 আর 8 হচ্ছে 32, নিচে 3 আছে 3 লিখলাম, পাইয়ের জায়গায় পাই লিখলাম, আর কিউবের জায়গায় আর কিউব লিখলাম। গোলকের আয়তনের ফর্মুলা তাই হচ্ছে 4/3 পাই আর কিউব। তো 4/3 পাই আর কিউব, আর এর মানটা হচ্ছে 2r, ব্যাসার্ধ 2r বলে দিয়েছে, তো 2r তার কিউব বসালাম, করে হিসাব টিসাব করে 32/3 পাই আর কিউব হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। 5ও হয়ে গেল। 6 দাগের কোশ্চেনটা বলছে x1 x2 x3 ডট 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 xn, এইগুলো সংখ্যার গড় হচ্ছে x বার, মানে যতগুলো সংখ্যা রয়েছে তাদের প্রত্যেকের গড় হচ্ছে x বার। মানে সবার আগে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করব আগে। তাহলে x1 প্লাস x2 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 করে আপ টু xn পর্যন্ত যোগ করে, টোটাল n খানা সংখ্যা আছে, যোগ করে যদি n দিয়ে ভাগ করো তাহলে তার অ্যান্সার আসবে কত? x বার। ঠিক আছে, তো প্রত্যেকটা n সংখ্যক সংখ্যাকে যোগ করলাম, করে তাকে n দিয়ে ভাগ করলাম, n সংখ্যক সংখ্যাকে যোগ করলাম, করে তাকে n দিয়ে ভাগ করলাম, করলে এই n সংখ্যক সংখ্যাকে যোগ করে n দিয়ে ভাগ করলে যে অ্যান্সারটা আসবে সেটা বলে দিয়েছে x বার আসবে, তো তাই লিখেছি। এবারে এই যে nটা এদিকে গুণ করে দেবো, করে দিলে এটা হবে x1 প্লাস হবে x2 প্লাস হবে x3 প্লাস হবে ডট 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 করে আপ টু xn পর্যন্ত ইকুয়ালস টু nটা গিয়ে x বারের সাথে গুণ হবে nx বার। ঠিক আছে, nx বার হচ্ছে কারেক্ট অ্যান্সার আসবে, সবকিছু হিসাব টিসাব করে nx বার হচ্ছে কারেক্ট অ্যান্সার আসবে। করলাম, হ্যাঁ স্যার করলাম। এবার দেখো এইগুলো যেরকম এভাবে গড় বার করেছো, ঠিক সেরকম ভাবেই আর একটা জিনিসের গড় বার করতে তোমাকে এক্ষুনি হবে। সেটা কি বলতো? তোমাকে এ দেখো, এদিকে দেখো, 2a/3x1 2a/3x2 2a/3x3 এভাবে n সংখ্যক সংখ্যার আবার গড় বার করতে হবে। তাহলে এবার 2a/3x1 2a/3x2 2a/3x3 এই করতে করতে লাস্টের টার্মটা হবে 2a/3xn। এইগুলোর গড় বার করতে হবে। কি করে করব? টোটাল n সংখ্যক সংখ্যা রয়েছে, তো তার জন্য আমি লিখতে পারি 2a/3x1 প্লাস 2a/3x2 প্লাস 2a/3x3 এই করতে 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 আপ টু n অবধি হবে 2a/3xn। n সংখ্যক সংখ্যা থাকার জন্য টোটালটাকে আমরা n দিয়ে ডিভাইড করে দেবো, n সংখ্যক সংখ্যা সাথে n দিয়ে ডিভাইড করে দেবো, দিলে টোটাল কত অ্যান্সার আসবে দেখো? 2a/3 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 করতে করতে n সংখ্যক রয়েছে, তো প্রত্যেকটার মধ্যে থেকে দেখো 2a/3 কমন যাচ্ছে, তো আমরা প্রত্যেকটার মধ্যে থেকে যেহেতু 2a/3 কমন পাচ্ছি, তো কমন নিয়ে নিচ্ছি পুরোটার মধ্যে থেকে 2a/3। তো
2a/3 যদি কমন নিয়ে নিই, 2a/3 যদি কমন নিয়ে নিই, তাহলে x1 x2 এই করতে করতে x1 প্লাস x2 প্লাস x3, x2 প্লাস x3 করতে 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 লাস্টের টার্মটা xn আছে, লাস্টের টার্মটা xn আছে লিখলাম, বাই দিয়ে n আছে লিখলাম, এখান থেকে আমরা এই জিনিসটা বানালাম। এবার লক্ষ্য করে দেখো x1 থেকে স্টার্ট করে আপ টু xn পর্যন্ত, x1 থেকে স্টার্ট করে আপ টু xn পর্যন্ত যোগ করলে ভ্যালু আসে nx বার ভ্যালু আসে। আচ্ছা এইটুকুর মান হচ্ছে nx বার, তাহলে 2a/3 এইটুকুর মান হচ্ছে nx বার, nx বার বাই n, n কেটে যাবে, পড়ে থাকবে যেটা 2a/3 আর ইনটু দিয়ে থাকবে x বার, ইনটু দিয়ে থাকবে x বার, ইনটু দিয়ে থাকবে x বার। তো এটাই হচ্ছে অ্যান্সার 2a/3 ইনটু x বার। তো গড় করে যে অ্যান্সারটা আসবে সেটা আসবে 2a/3 ইনটু আসবে হচ্ছে x বার, এটা আসবে হচ্ছে x বার, 2a/3 ইনটু হচ্ছে x বার। তাহলে আমরা 6 দাগের কোশ্চেনটাও করে ফেললাম। ঠিক আছে, ওকে স্যার। তো গড় এভাবে সম্পন্ন হলো, তো শূন্যস্থান পূরণ কমপ্লিট হয়ে গেল। নেক্সট চলে আসবো হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে চলে আসি, সত্য মিথ্যাতে চলে আসলাম। দেখো কি বলছে, বলছে কোনো একটা যৌথ ব্যবসায় 3 বন্ধুর যথাক্রমে 200, 150 আর 250 টাকা একই সময় পরে তাদের মূলধন অনুপাত 4:5:3। এখন আমরা একটা জিনিস জানি, যদি মূলধনের অনুপাত আর তোমার হচ্ছে মানে মূলধনের অনুপাত যদি আমি করি, এখন 200 টাকা, 150 টাকা আর 250 টাকা যদি আমি মূলধনের অনুপাত করি, করে যদি আমি দেখি যে 4:5:3 আছে, তাহলে বুঝবো অঙ্ক ঠিক আছে, আর যদি না আসে তাহলে বুঝবো অঙ্ক ভুল আছে, মানে মিথ্যা কথা। তাহলে তাহলে এখানটাতে 200, 150 আর 250 মূলধনের অনুপাত করব, 200:150 250, 0 0 0 কাটালাম, পড়ে থাকলো 20:15 থাকলো 25, 5 দিয়ে কাটালাম, 5 4 20, 5 দিয়ে কাটালাম, 3 5 15, 5 5 25, তাহলে 4:3:5, এটা হচ্ছে অ্যান্সার 4:3:5। এখানে রয়েছে 4:5:3, তার মানে এই অপশানের সাথে এই অপশান ম্যাচ করছে না, তার মানে এটা মিথ্যা কথা। তার মানে এখানে যে বিবৃতিটা দিয়েছে না, সেই বিবৃতিটা কি, সেই বিবৃতিটা হচ্ছে মিথ্যা, সেই বিবৃতিটা হচ্ছে কি মিথ্যা, সেই বিবৃতিটা হচ্ছে মিথ্যা। নেক্সট, প্রত্যেকটা জিনিসের ভেদ ধ্রুবক বার করতে হবে। x স্কোয়ার সমানুপাতিক yz, y স্কোয়ার সমানুপাতিক zx আর z স্কোয়ার সমানুপাতিক xy, ভেদ ধ্রুবক বার করতে হবে। ফার্স্টেরটা কি দিয়েছে দেখো, x স্কোয়ার সমানুপাতিক yz, x স্কোয়ার সমানুপাতিক yz। এখান থেকে আমরা বলতে পারি যে x স্কোয়ার সমানুপাতিক উঠে যাবে, তো k1 আসবে ইন্টু yz, তো k1 এর মান কত দাঁড়াবে, yz টা নিচে চলে যাবে, হয়ে যাবে x স্কোয়ার বাই yz ইজ ইকাল টু হচ্ছে k1, এটা হবে হচ্ছে k1 এর মান। কি হবে, yz টা এটার নিচে চলে যাবে, হয়ে যাবে x স্কোয়ার বাই yz ইকুয়ালস টু k1। ঠিক এর একই রকম ভাবে k2 ও তাই হবে। একই রকম ভাবে এখানে যেটা রয়েছে y স্কোয়ার, তার নিচে zx টা চলে যাবে, হয়ে যাবে দেখবে y স্কোয়ার বাই zx, এটা সমান সমান হয়ে যাবে হচ্ছে k2 এটা। আচ্ছা, ঠিক একই রকম ভাবে এই z স্কোয়ারের নিচে xy টা চলে যাবে, হয়ে যাবে z স্কোয়ার বাই হয়ে যাবে xy ইজ ইকাল টু হয়ে যাবে k3, এটা হয়ে যাবে, টোটাল এই তিনটে হয়ে যাবে। দেখো এখানে যেরকম x স্কোয়ারের নিচে yz গেছিল, x স্কোয়ারের নিচে yz গেছিল, এটা সমান সমান k1 লিখেছিলাম। তাহলে পরেরটা তো y স্কোয়ারের নিচে zx যাবে, y স্কোয়ারের নিচে zx যাবে, সেটা সমান সমান k2 হবে। আবার z স্কোয়ারের নিচে xy যাবে, তো z স্কোয়ার নিচে xy যাবে, সেটা সমান সমান k3 হবে। এবার তিনটেকে যদি আমি গুণ করি, মানে k1 ইন্টু k2 ইন্টু k3 করি, ভেদ ধ্রুবকগুলোর গুণ করি, k1 ইন্টু k2 ইন্টু যদি k3 করি, তাহলে k1 এর মান x স্কোয়ার বাই yz, k1 এর মান x স্কোয়ার বাই yz ইন্টু k2 এর মান y স্কোয়ার বাই zx, y স্কোয়ার বাই zx ইন্টু k3 এর মান z স্কোয়ার বাই xy, z স্কোয়ার বাই হচ্ছে z স্কোয়ার বাই হচ্ছে xy, এটা করে দেখো সব কেটে যাবে, দেখো কনফার্ম সব কেটে যাবে। কি করে কাটছে একবার দেখে নাও, সব কেটে যাবে। দেখো এক্স স্কোয়ার দেখো নিচের x আর এই x এর সাথে কেটে গেল, y স্কোয়ার দেখো এই একটা y আর এই একটা y এর সাথে কেটে গেল, ঠিক আছে। z স্কোয়ার দেখো, z স্কোয়ারকে দেখো, এই যে z স্কোয়ারটা, এই z স্কোয়ারটা দুটো z এর সাথে কেটে যাবে, সবই কেটে যাচ্ছে। কেটে যাওয়ার পর এখানে ওয়ান অ্যান্সার পড়ে থাকছে, ওয়ান অ্যান্সার পড়ে থাকছে।
তো সবকিছু কেটে গেল, কাটাকাটির পর ওয়ান অ্যান্সার পড়ে থাকলো। তাহলে ভেদ ধ্রুবক তিনটের যে গুণফল সেটা 1 আসলো, তার মানে এটা প্রমাণিত এবং এটা সত্য কথা। তাহলে এইখানটাতে যেটা ভেদ ধ্রুবক তিনটের গুণফল যে 1, এইটা কি, এইটা হচ্ছে সত্য কথা, এটা হচ্ছে সত্য কথা, একদমই তাই। 2-এরটাও হয়ে গেল, 1-এরটাও হয়ে গেল 3-এর, ঠিক আছে। নেক্সট, তারপরে কি বলছে, 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেন্টিমিটার হবে। একটা 5 সেন্টিমিটারের বৃত্ত রয়েছে, একটা 3 সেন্টিমিটারের বৃত্ত রয়েছে, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, টাচ করেছে এভাবে। তাহলে একটা কাজ করছি, দেখো শোনো, এখানে দুটো বৃত্তকে নিচ্ছি, একটা 5 সেন্টিমিটারের একটা বৃত্ত নিচ্ছি, সেই বৃত্তটা হচ্ছে সেন্টার থেকে স্টার্ট করে এটা 5 সেন্টিমিটারের, ঠিক আছে। আর একটা বৃত্ত নিচ্ছি এখান থেকে এইটুকু, সেটা হচ্ছে কত সেন্টিমিটারের, সেটা হচ্ছে 3 সেন্টিমিটারের, ঠিক আছে, 3 সেন্টিমিটারের দুটো বৃত্ত নিয়েছি। এখন দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, এই বৃত্তটাও স্পর্শ করেছে, এই বৃত্তটাও স্পর্শ করেছে। কোথায় স্পর্শ করেছে? এই জায়গাতে স্পর্শ করেছে। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব জিজ্ঞাসা করেছে, মানে এই সেন্টার থেকে স্টার্ট করে আপ টু এই সেন্টার পর্যন্ত ডিস্টেন্স জানতে চাইছে। তো তুমি একবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখান থেকে স্টার্ট করে এইটুকু পর্যন্ত ডিস্টেন্স যেটা হবে 5 আর 3-এর যোগ, 5 আর 3-এর যোগ, মানে টোটাল যে ডিস্টেন্স আসছে সেটা 8 সেন্টিমিটার আসছে। অ্যান্সার আসছে কত? 8 সেন্টিমিটার। অ্যান্সার আসছে 8 সেন্টিমিটার। কোয়েশ্চেনে কত দিয়েছে? কোয়েশ্চেনে বলছে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেন্টিমিটার হবে। তো এটা মিথ্যা কথা। তাহলে এটা হচ্ছে মিথ্যা কথা, 2 সেন্টিমিটার হবে না, এটা হচ্ছে মিথ্যা কথা, এটা হচ্ছে মিথ্যা, এই বিবৃতিটা মিথ্যা। ওকে, চলো, এটা মিথ্যা। নেক্সট 3 হয়ে গেল। 4-এরটা, সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান 1। দেখা যাক, সাইন 12 আর কস 78, সাইন 12 মাইনাস কস 78, সাইন 12 ডিগ্রি, সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি। এখন আমরা একটা কাজ করতে পারি, সাইন 12 ডিগ্রি রাখলাম আর কস 78কে এভাবে লিখলাম কস 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, ঠিক আছে। 78কে তো এভাবেও লেখা যায়, 78 মানে 90 থেকে 12-এর বিয়োগ, 90 থেকে 12কে বিয়োগ করলে 78 মিলে যায়। এখন কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, তাহলে এটা বেরোবে সাইন 12 ডিগ্রি মাইনাস সাইন 12 ডিগ্রি। তো সাইন 12 আর সাইন 12 যদি কেটে যায় অ্যান্সার আসবে 0 অ্যান্সার আসবে, 0 অ্যান্সার আসছে। তাহলে এখানটাতে যে অ্যান্সারটা কারেক্ট হচ্ছে সেটা হচ্ছে 0। তাই জন্য এই যে বিবৃতিটা দিয়েছে এটাও হচ্ছে মিথ্যা, এই যে বিবৃতিটা দিয়েছে এটাও হচ্ছে মিথ্যা। তাহলে 4 হয়ে গেল। 5-এর দাগের কোশ্চেনটা দেখো, বলছে 16, 15, 17, 16, 15, x, 19, 14, 17 বলছে তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান 15 হবে। দেখো, যাদেরকে যেটা সংখ্যাগুরু মান হবে সেটা ওই তথ্যর মধ্যে বেশি পরিমাণে থাকবে। এখন দেখো, 16 কটা, দেখো 16 কটা আছে, 16 আছে দুটো, আর তুমি যদি 15-র দিকে তাকাও দেখতে পাবে 15 আছে এই একটা আর এই একটা, দুটো 15 আছে। সংখ্যাগুরু মান যদি 15 হতে হয়, সংখ্যাগুরু মান যদি 15 হতে হয় তাহলে 15-র সংখ্যাটা বেশি থাকতে হবে। তো আমি এখন দেখতে পাচ্ছি 15 দুটো আছে, আমি দেখতে পাচ্ছি এখানে 16 যেটা রয়েছে 16 দুটো রয়েছে, তাহলে 15 কিন্তু সংখ্যাগুরু মান হতে পারছে না। সংখ্যাগুরু মান তখনই হতে পারবে যদি এইখানে যে এক্সট্রা রয়েছে সেটাও যদি 15 হয়ে যায়, এইখানে থাকা এক্সট্রা যদি 15 হয়ে যায়, তাহলে এটার মধ্যে 3টে 15 থাকবে। কটা 15 থাকবে? 3টে 15, এই একটা 15, এই একটা 15 আর এই একটা 15, টোটাল কটা 15 থাকবে? টোটাল 3টে 15 থাকবে। 3টে 15 থাকলে এই তথ্যের যে সংখ্যাগুরু মান সেটা 15 হবে। আর যদি কোনো কারণে দেখো যে যদি এক্স এর মানটা 15 না হয়, যদি অন্য কোনো মান হতো, তাহলে 15 দুটো হতো, 16 দুটো হতো, সেক্ষেত্রে 15কে আমরা সংখ্যাগুরু মান বলে মানতে পারতাম না প্রপারলি। তো 15কে সংখ্যাগুরু মান হওয়ার জন্য অবশ্যই এই এক্সটাকে 15 হতে হবে, তবে 3টে 15 আসবে, এই একটা 15 হবে, এই একটা 15 হবে, এই একটা 15 হবে, 3টে 15 হবে এবং এটা একটা সংখ্যাগুরু মান হবে। তার মানে এক্স এর যে মান 15 হবে লেখা আছে, এই কথাটা ঠিকই লেখা আছে, সত্যি কথা। তাহলে এরা এতক্ষণ পর ঢপবাজি কথাবার্তা বাদ দিয়ে এখন এতক্ষণ পর একটা সত্য কথা বলেছে, এই হচ্ছে সত্য কথা, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কি বলছে, 5-এরটাও হয়ে গেল। 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল বলে দিয়েছে এত। আচ্ছা, অর্ধগোলকের ক্ষেত্রফল বার করার ফর্মুলা হচ্ছে 2πr², ঠিক আছে। অর্ধগোলকের ক্ষেত্রফল বার করবার ফর্মুলা, অর্ধগোলকের কি ক্ষেত্রফল? অর্ধগোলকের ক্ষেত্রফল বলেছে, অর্ধগোলকের ক্ষেত্রফল বলেছে, সমগ্রতলের ক্ষেত্রফল বলেনি বা বক্রতলের ক্ষেত্রফল বলেনি। কি করে বুঝবো কোন ক্ষেত্রফল জিজ্ঞাসা করছে? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলই বার করি, আর কি করব। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল,
তলের ক্ষেত্রফল কত হবে? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 3πr²। 3 লিখলাম, পাই এর মান লিখলাম 22/7, আর রেডিয়াস ব্যাসার্ধ কত লিখলাম? ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এখানে যেটা আর রয়েছে সেই আর এর জায়গায় লিখলাম 7, তার হচ্ছে স্কোয়ার। তাহলে লিখতে পারি 3 × 22/7 ইন্টু 7 স্কোয়ার, মানে লিখতে পারা যায় দুটো 7-এর গুণ। একটা 7 কেটে যাবে, তো 22 3 হচ্ছে 66, 66 ইন্টু এখানে একটা থাকছে 7। আবার এর মধ্যে গুণ করলে 6 7 42 2, হাতে 4 থাকলো, 6 7 42 2, 6 7 42 আর 4 46, 462। 462 অ্যান্সার আসছে, তার মানে মিথ্যা কথা এটা। 462 অ্যান্সার আসছে, তার মানে এটা মিথ্যা কথা। ঠিক আছে, এটা মিথ্যা কথা হচ্ছে, মিথ্যা কথা হচ্ছে, মিথ্যা কথা, এটা মিথ্যা। লাস্টেরটা কি আসবে? লাস্টেরটা আসবে হচ্ছে মিথ্যা। লাস্টেরটা কি আসবে? লাস্টেরটা আসবে হচ্ছে মিথ্যা আসবে। ঠিক আছে, চলো দেখো এবার এই যে কোশ্চেনটা রয়েছে, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা p হয়, তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত? যখনই পূর্বে জিজ্ঞাসা করবে, আমাদের নর্মাল যে সমীকরণ হয় সেই সমীকরণটা এইটা হয়, a = p হোল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। যখনই পূর্বের জনসংখ্যা জিজ্ঞাসা করবে, যখনই পূর্বের জনসংখ্যা জিজ্ঞাসা করবে, তখন যে বড় যে ভ্যালুটা হয় যে p, সেই পির মানটাকে আমরা এই পির জায়গায় বসাই না, আমরা উল্টো দিকে বসাই, আমরা এই জায়গাটাতে বসাই, এর এখানটা বসাই। আর বর্তমান জনসংখ্যা যেটা পি লিখেছি, ওটাকে পি না লিখে অন্য একটা লেটার ধরে নাও। পিটাকে আমরা পি না লিখে আমরা এখানে এটা এক্স ধরে নিলাম। তো এক্স ধরে নিলাম, এটাকে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। আর একবার বলে দিচ্ছি, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল বলেছে। এবার n বছর পূর্বে যে জনসংখ্যা ছিল সেটাকে আমরা n বছর পূর্বে জনসংখ্যা ছিল সেটাকে আমরা x ধরে নিচ্ছি, মানে এই যে এইটার জায়গাতে x লিখেছি। ঠিক আছে, আর যখনই পূর্বের কোনো প্রশ্ন আসে, পূর্বে কত ছিল বা আগে কত জনসংখ্যা ছিল, যখন এরকম জিজ্ঞাসা করবে, যে মানটা দেওয়া থাকবে p, সেটাকে সবসময় সমীকরণের বাম পক্ষতে বসাবে, মানে সমীকরণের এর জায়গাতে p বসাবে, এরকম ভাবে বসাবে। এবার দেখো কি হবে, এই যে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এটা এর তলায় গিয়ে ভাগ হবে, তাহলে হয়ে যাবে p/1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার কত? হোল টু দি পাওয়ার n, এটা সমান সমান x। এটা এবার এই যে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n আছে, এটাকে যেই উপরে তুলে লিখবো, এটা দেখতে লাগবে এরকম, সেটা হচ্ছে p ইন্টু 1 প্লাস r/100। এবার পাওয়ারে যেই n আছে, এটাকে যেই উপরে তুলে লিখবো, এর পাওয়ারে হয়ে যাবে -n, এটা সমান সমান x, এটা সমান সমান x, এটা সমান সমান x। এর পাওয়ারে n আছে, এটা যেই তুলে লিখবো, এটার পাওয়ারে হয়ে যাবে -n। তো ইকুয়ালস টু x আছে, তো ইকুয়ালস টু x লিখেছি। ঠিক আছে, তো হয়ে গেল এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা হয়ে গেল 1 এর দাগেরটা। চলে আসবো 2 এর দাগের কোশ্চেনে। কি বলছে দেখো, দেখো বলছে একটি অংশীদার ব্যবসায় সমীর, ইদ্রিস আর অ্যান্টনির মূলধনের অনুপাত 1:6, 1:5, 1:4। তাহলে আগে লিখে নি, সমীর, ইদ্রিস, কি আছে, সমীর, ইদ্রিস আর অ্যান্টনি, সমীর, ইদ্রিস আর অ্যান্টনি। আচ্ছা, সমীর, ইদ্রিস আর অ্যান্টনি, সমীর, আচ্ছা, ইস্টু ইদ্রিস, ইস্টু কি, ইস্টু হচ্ছে অ্যান্টনি, আমার আকবর অ্যান্টনি। 1/6 ইস্টু 1/5 ইস্টু 1/4, 1/6 ইস্টু 1/5 ইস্টু 1/4। এরকম যদি কখনো থাকে, এটাকে সবসময় কি করতে হয় জানো, এটাকে আগে বেসিক ভাবে বানাতে হবে। বেসিক ভাবে বানাতে হবে মানে কি স্যার, মানে সবসময় এই যে ভগ্নাংশ আকারটা রয়েছে না, এটাকে তাড়াতে হবে। তাড়ানোর নিয়ম কি, এদের হরগুলো দিয়ে গুণ করে দাও। 6, 5 আর 4 আছে, সেটা দিয়ে তুমি প্রত্যেকটার সাথে গুণ করো। এর সাথেও তুমি গুণ করো 6, 5 আর 4 দিয়ে। তুমি এর সাথেও গুণ করো 6 × 5 × 4 দিয়ে। তুমি এর সাথেও গুণ করো 6 × 5 × 4 দিয়ে। প্রত্যেকটার সাথে গুণ করো, করে কাটাকাটি করা শুরু করো, করে কাটাকাটি করা শুরু করো। দেখো কাটাকাটি যাবে, দেখো 6 6 কেটে যাবে, 5 5 কেটে যাবে, 4 4 কেটে যাবে, পরে যেটা থাকবে 4 5 20 ইস্টু এখানে থাকবে 4 6 24 ইস্টু 5 6 30, এটা পড়ে থাকবে। 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে এটা 10, 2 দিয়ে কাটলে এটা 12, 2 দিয়ে কাটলে এটা 15। তাহলে আলটিমেট যে রেশিও আসছে 10:12:15, এটা হচ্ছে ভ্যালু।
10:12:15 এটা হচ্ছে ভ্যালু আসছে। কার ভ্যালুটা জানতে চাইছে? কার টাকার পরিমাণ জানতে চেয়েছে? জানতে চেয়েছে হচ্ছে সমীরের লাভ। সমীরের লাভটা জানতে চাইছে। আচ্ছা, সমীরের লাভ, সমীর কোনটা? সমীর হচ্ছে এইটা। সমীর হচ্ছে কোনটা? সমীর হচ্ছে এইটাই 10টা। তাহলে লিখবো সমীরের লাভ। সমীরের লাভ সেটা কোনটা? সেটা হচ্ছে এই 10টা, এইটা। এইটাকে উপরে রাখবো, 10টাকে উপরে রাখবো, আর নিচে রাখবো এই 10, 12 আর 15 যোগ। 15 আর 12 27 আর 10 37, নিচে রাখবো 37। টোটাল টাকার পরিমাণ কত ছিল? টোটাল টাকার পরিমাণ ছিল 3700। টোটাল টাকার পরিমাণ ছিল 3700। সমীরের হচ্ছে 10%, মানে 10 ভাগটা হচ্ছে সমীরের, তো 10টাকে আমরা ওপরে রেখেছি, আর মোট যে টাকাটা এই 10, 12 আর 15 যে মোট যে টাকাটা, সেই টাকাটাকে আমরা নিচে লিখেছি। এবার কাটাকাটি পড়ে আছে, 37 আর 3700 কেটে গেলে এখানে 100 থাকবে। 100 × 10 করলে এখানে আমাদের 1000 অ্যান্সার চলে আসবে, 1000 টাকা। তাহলে সমীরের লাভ কত টাকা? সমীরের লাভ হচ্ছে 1000 টাকা। সেকেন্ড কোশ্চেনটা আমাদের হয়ে গেল আশা করছি। হ্যাঁ, সেকেন্ড কোশ্চেনটা আমাদের হয়ে গেছে। সমীরের লাভ হচ্ছে 1000 টাকা। কোশ্চেন শেষ, সেকেন্ডেরটা। থার্ড কোশ্চেনে চলে আসবো। কি বলছে দেখো, বলছে ax² + bx + c = 0 সমীকরণের দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপরটির দ্বিগুণ। তার মানে এখানটাতে দেখো যেটা হবে ax² + bx + c = 0। এই সমীকরণে দুটো বীজ আছে বলে আমরা মনে করব। প্রথম বীজটা মনে করব আলফা, আর সেকেন্ড বীজটা মনে করব 2 আলফা। একটা বীজ অপর বীজের দ্বিগুণ বলেছে, তাহলে একটা বীজকে মনে করলাম আলফা, আর সেকেন্ড যে বীজটা আছে সেটাকে মনে করব হচ্ছে 2 আলফা। একবার এই দুটো বীজকে আমরা যোগ করব, করে এখানে যা ভ্যালু আছে লিখব। আর একবার আমরা এই যে দুটো বীজ আলফা আর 2 আলফা দুটোকে গুণ করব, দুটো বীজকে একবার গুণ করব, গুণ করে এখানে যা ভ্যালু হবে সেটা লিখব। তো দুটো বীজকে যদি আমরা যোগ করি অ্যান্সার আসবে -b/a, মাইনাস ওপরে বি আর নিচে হচ্ছে এ। আর দুটো বীজকে যদি গুণ করি তাহলে অ্যান্সার আসবে c/a, অ্যান্সার আসবে c/a। করে দেখো টোটাল ক্যালকুলেশন কত আসছে। আলফা আর 2 আলফাকে যোগ করলে অ্যান্সার আসবে 3 আলফা, এটা সমান সমান -b/a। তিনটাকে এর নিচে নিয়ে গিয়ে গুণ করে দেবো, এই তিনটাকে এর সাথে গুণ করে দেবো, তাহলে আলফার মান চলে আসবে -b/3a। এটা বেরোলো আলফার ভ্যালু। এখন আলফার যে মান বেরিয়েছে হচ্ছে -b/3a, এটা এর মধ্যে এনে বসাবো। কি করে বসাবো দেখো, এই দুটো মানে এই আলফাটার এই আলফাটা গুণ করলে 2 আলফা স্কোয়ার হয়ে যাবে। 2 আলফা স্কোয়ার = c/a হবে। আমরা আলফার যে মান রয়েছে -b/3a, আলফার যে মান রয়েছে -b/3a, এই মানটা এই আলফার জায়গায় বসিয়ে দেবো, দিলে হবে 2 × -b/3a তার স্কোয়ার = c/a। তাহলে 2 × কত আসবে, মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, বির যদি স্কোয়ার করি এটা বি স্কোয়ার হয়ে যাবে, 3-এর যদি স্কোয়ার করি 9 হবে, এর যদি স্কোয়ার করি এটা a স্কোয়ার হবে, c/a আছে তো c/a লিখবো, a আর a স্কোয়ার করে এখানে a থাকবে। এখন এই 9a-টাকে আমরা c-র সাথে গুণ করে দেবো, তাহলে এটা হবে 2b² = 9, এটা গিয়ে c এর সাথে গুণ হবে, হয়ে যাবে 9ac। 2b² = কত হয়ে যাবে, 9ac। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তো আমরা প্রমাণ করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা এই পরের কোশ্চেনটাও করলাম, এটাও করলাম, 3-এর দাগেরটাও শেষ। আচ্ছা, কি বলছে দেখো, ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রান্তীয় দুটো পদ, মানে ফার্স্ট পদ আর থার্ড পদ দিয়ে দিয়েছে, PQR আর PR/Q, মধ্য সমানুপাতি জানতে চেয়েছে। আমরা জানি মধ্য সমানুপাতির স্কোয়ার, মধ্য সমানুপাতিটা হচ্ছে x, তার যদি আমরা স্কোয়ার করি মধ্য সমানুপাতির স্কোয়ার = প্রান্তীয় দুটো পদ, মানে ফার্স্ট পদ ইন্টু থার্ড পদ। PQR এটা ফার্স্ট পদ ইন্টু থার্ড পদ, মানে হচ্ছে PR/Q, এটা Q কেটে যাবে, x² = হবে P² আর আর স্কোয়ার, তো দুটো মিলে একবারে লিখতে পারি PR, তার হচ্ছে হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, আমরা এ দেখো দুটো P মিলে P² হয়, তো আমরা P² মাথায় রাখলাম, আর গুণ করলে R² হয়, তো P² R² হয়, তো একবারে আমরা এটাকে পুরোটার বাইরে হোল স্কোয়ার লিখতে পারি। তো মাথা থেকে এখন দুটোর মাথা থেকে যদি স্কোয়ার তুলে দিই, এর মাথা থেকে আর এর মাথা থেকে স্কোয়ার তুলে দিই, তাহলে x এর যে মান আসবে সেটা আসবে PR, x = PR আসবে। এক্সটা মধ্য সমানুপাতি, তার মান এসছে PR, হয়ে গেল। তাহলে 4-এর দাগের কোশ্চেনটাও শেষ হয়ে গেল, 4-এর দাগের কোশ্চেনটাও হয়ে গেল শেষ, যেটার মান আসলো হচ্ছে PR আসলো, মধ্য সমানুপাতি কত, PR আসলো। নেক্সট, 4-এর দাগেরটাও শেষ, চলে আসবো পরের প্রশ্নতে। এই দেখো কি বলছে, PQR ত্রিভুজে পরিবৃত্তের কেন্দ্র O, ঠিক আছে,
পি কিউ আর এর সমদ্বিখণ্ডক এস বিন্দুকে ছেদ করে। এই কোশ্চেনটা বোঝবার আগে আমাকে একটা ছোট উপপাদ্য বুঝতে হবে। দেখো এখানে ভালো করে, সেই উপপাদ্যটা হচ্ছে যদি একই বৃত্তাংশস্থ কোণ হয় সেটার মান সমান হয়। মানে ধরো এই রয়েছে একটা বৃত্ত, এইটা একটা বৃত্তের অংশ, নাম করলাম এ বি, আর মনে করো এখান থেকে একটা কোণ এরম হয়েছে, আর এখান থেকে একটা কোণ মনে করো এরম হয়েছে। এখন ব্যাপারটা বোঝো, এই এবিরই একটা অংশ হচ্ছে এইখানে যেটা সি, আবার এই এবিরই আর একটা অংশ এখানে যেটা হচ্ছে ডি। কেন? তুমি যখন এই সি কোণটার নাম বলবে তুমি বলবে এ সি বি, এ সি বি, ঠিক আছে। আবার যখন তুমি এই ডি কোণটার নাম বলবে, এই জায়গাটার নাম বলবে, তুমি এরকম ভাবে বলবে এ ডি বি, তুমি বলবে কোণ এ ডি বি। তো তুমি লক্ষ্য করে দেখো দুটো কোণ সেম, ঠিক আছে। দুটোর মধ্যেই দেখো এ এবং বির অন্তর্গত হচ্ছে সি কোণ। এখানেও দেখো এ এবং বি এই অংশটার অন্তর্গত হচ্ছে ডি কোণ। তাহলে এ বি, এই এ বিরই হচ্ছে সি কোণ, আবার এই এ বির জন্যই হচ্ছে ডি কোণ। তাহলে সবসময় জানবে এই সি কোণের মান যত আর এই ডি কোণের মান যত সেটা এক হয়। এটা একই বৃত্তাংশস্থ কোণ বলা হয় এটাকে। উপপাদ্য আছে দেখবে, এ বিরই একটা অংশ সি, এ বিরই একটা অংশ ডি, ঠিক আছে। এই এবি অংশেরই একটা কোণ হচ্ছে ডি, আর এ বি অংশেরই একটা কোণ হচ্ছে সি। দুটো কোণ সেম হয়, সির মান যত ডির মান তত। এটা যদি 20 ডিগ্রি হয় তো এটাও 20, এটা 30 হলে এটাও 30, এটা মাথায় রেখে চলো। আচ্ছা, এবার এই পুরো কনসেপ্টটাকে বেস করে আমরা এখন একটা অঙ্ক করব। সেই কোনটা অঙ্কটা হচ্ছে এই কোশ্চেনটা, পি কিউ আর ত্রিভুজের ও হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, পি কিউ আর সমদ্বিখণ্ডক বৃত্তকে এস বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে সবার আগে একটা বৃত্ত বানাই। সবার আগে এখানে একটা বৃত্ত বানালাম, এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে একটা বৃত্ত বানালাম, এই হচ্ছে বৃত্ত। এর মধ্যে একটা ত্রিভুজ রয়েছে, সেটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজ। এর মধ্যে একটা ত্রিভুজ রয়েছে, সেটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজ। এই হচ্ছে পি কিউ আর, এটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজ। এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, যেটা হচ্ছে আমাদের মিডিল বরাবর মোটামুটি এরকম একটা জায়গাতে বৃত্তের কেন্দ্র হবে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এটা পি কিউ আর ত্রিভুজ। নাম দিলাম পি, নাম দিলাম কিউ, নাম দিলাম আর, পি কিউ আর, ঠিক আছে। পি কিউ আর ত্রিভুজের নাম দিলাম। এবার কোশ্চেনে কি বলছে দেখো, কোশ্চেনে বলছে পি কিউ আর এর পরিবৃত্তের কেন্দ্র ও, তাই করে নিয়েছি। পি কিউ আর এর সমদ্বিখণ্ডক, মানে কিউ কোণটাকে সমদ্বিখণ্ডিত করে যে কোণটা গেছে, পি কিউ আর এর সমদ্বিখণ্ডক। পি কিউ আর এর সমদ্বিখণ্ডক মানে পি কিউ আর, এই যে পি কিউ আর, এই যে কিউ কোণ, তার যে সমদ্বিখণ্ডক সেটা গিয়ে বৃত্তকে এস বিন্দুতে ছেদ করেছে, সেটা গিয়ে বৃত্তকে এস বিন্দুতে ছেদ করেছে। পি কিউ আর, এই কিউ কোণের যে সমদ্বিখণ্ডক সেটা গিয়ে বৃত্তকে এস বিন্দুতে ছেদ করেছে, তাই করলাম এস বিন্দুতে ছেদ করিয়েছি। ওকে, আচ্ছা নেক্সট, ছেদ করেছে। এস কিউ আর কোণ 35 ডিগ্রি। এস কিউ আর, এস কিউ আর, এইটুকু যে কোণ সেইটুকুর মান বলে দিয়েছে 35 ডিগ্রি। এখন এইটা যেহেতু সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে এই টোটাল যে কোণটা, সেই টোটাল কোণটাকে দুটো সমান কোণে ভাগ করেছে, সমান কোণে ভাগ করেছে। তার মানে এটা যদি 35 ডিগ্রি হয়, এর ওপরের এইটুকু পার্টও 35 ডিগ্রি হবে অটোমেটিক্যালি। সমদ্বিখণ্ডক তো, সমদ্বিখণ্ডক মানে পুরো কোণটার, এটা যদি 35 হয় তাহলে ওপরটাও 35 হবে, সমদ্বিখণ্ডক যেহেতু। তার মানে এখন আমি বলতে পারি একটা জিনিস, যে এই পুরো কোণটা, এই যে পুরো যে কোণটা, এই পুরো কোণটা, এই পুরো কোণটা হচ্ছে 70 ডিগ্রি, পুরো কোণটা হচ্ছে 70 ডিগ্রি। আর এর সমদ্বিখণ্ডক তো পুরো কোণটা, যা পুরো কোণটা 70 ডিগ্রি হলে, পুরো কোণটা 70 ডিগ্রি হলে এটা 35, এটা 35, এটা 35, এটা 35, তবে সেটা সমদ্বিখণ্ডক, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো প্রশ্নের মধ্যে, নেক্সট বলছে যে পি আর কিউ কোণ 32 ডিগ্রি। পি আর কিউ, পি আর কিউ 32 ডিগ্রি। পি আর কিউ, এই জায়গাটা কত ডিগ্রি, এই জায়গাটা হচ্ছে 32 ডিগ্রি, এই জায়গাটা হচ্ছে 32 ডিগ্রি। পি আর কিউ হচ্ছে 32 ডিগ্রি, এটা ঠিক আছে স্যার। পি আর কিউ 32 ডিগ্রি। এবার ব্যাপারটা হলো ওরা কি জানতে চাইছে, ওরা জানতে চাইছে কিউ এস আর কোণ, কিউ এস আর কোণ জানতে চাইছে। কিউ এস আর, কিউ এস আর, এই কোণটা কত জানতে চাইছে। তার মানে আমি যদি একটুখানি ভালো করে দেখি, কিউ এস আর যেটা, কিউ এস আর যেটা, এই কোণটাকে বার করা, আর পি, এই যে কিউ পি আর, কোণ কিউ পি আর, এই দুটোকে বার করা সেম।
এই কোণটাকে বার করা আর এখানের এই কোণটাকে বার করা দুটো কোণ সেম, একই বৃত্তাংশস্থ কোণ। কিউআর এর অংশ, কিউআর এরই একটা অংশ এস, আবার এই কিউআর এরই একটা অংশ পি। এই কিউআর এরই একটা অংশ এস, আবার এই কিউআর এরই একটা অংশ পি। দেখে নাও, কিউ আর এরই একটা অংশ পি, কিউ আর এরই একটা অংশ এস। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। এবার দেখো হিসাব করে দেখো এই কোণটা কত বার করতে পারবো? হ্যাঁ পারবো। কি করে বার করবো? এটা 70, এটা 32, অটোমেটিক্যালি এটা বেরিয়ে যাবে। ঠিক আছে? এখন এটা বেরিয়ে গেলে এটাও বেরিয়ে যাবে, একই তো দুটোর মান। তাহলে আগে এইটুকুকে বার করো ভাই, এটা 70, এটা 32, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তার মানে আমরা একটা কাজ করতে পারি, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, মানে এইটা এইটা আর এইটাকে যোগ করলে 180 ডিগ্রি হবে। ঠিক আছে? 32, 70 আর এটাকে যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে আমি লিখছি 32 + 70, 32 + 70 আর এই কোণটাকে এক্স ধরে নিচ্ছি, এক্স, তিনটেকে যোগ করলে 180 ডিগ্রি হবে। তো 70 আর 32 102, ওপাশে চলে গেলে এক্স = 180 - 102, 180 ডিগ্রি - 102 করে এক্স এর মান আসবে 78 ডিগ্রি করে। এই জায়গার যে মানটা পাবো সেই মানটা হচ্ছে 78 ডিগ্রি। এখন এইটা 78 ডিগ্রি মানে এটাও 78 ডিগ্রি, সেম তো। এই কোণটা যত হবে এই কোণটাও তত হবে, এই কোণটা যত হবে এই কোণটাও তত হবে, আলাদা তো কিছু হবে না। তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 78 ডিগ্রি। শেষ। আচ্ছা নেক্সট 78 ডিগ্রি, তার মানে এটার মান কত বেরোচ্ছে? 78 ডিগ্রি। ওকে নেক্সট, পরের কোণটাতে, পরের ছবিটাতে আসা যাক। এবিসি আর ডিএফ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে কি বলে, সদৃশ ত্রিভুজ। এবিসি আর ডিএফ, আচ্ছা এবিসি আর ডিএফ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি আর ডিএফ। এই একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি। আর এখানে একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজটা হচ্ছে ডি ই এফ। আচ্ছা, কে কে সমান, এবি এবং এবি বাহুর সমানুপাতি হচ্ছে ডি, এবি আর ডি হচ্ছে অনুরূপ বাহু, এবি আর ডি অনুরূপ বাহু, এবি আর ডি, এবি আর ডি এটা অনুরূপ বাহু। অনুরূপ বাহুর বিপরীত কোণ সমান, মানে এর যেটা সি কোণ আর এর যেটা এফ কোণ সমান, মানে কোণ সি = কোণ এফ। আচ্ছা, আবার বিসি আর ইএফ সমান, বিসি 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 আর ইএফ সমান। তো বিসির যেটা বিপরীত কোণ মানে এ, কোণ এ, আর ইএফ এর যেটা বিপরীত কোণ মানে ডি, এই দুটো সমান। আর এটা কি রয়েছে বাকি যেটা, অর্থাৎ সিএ আর ডিএফ। সিএ কোনটা? এই সিএ আর যেটা ডিএফ এটা সমান। তো এটার বিপরীত কোণ বি, এটার বিপরীত কোণ বি, আর এটার যে বিপরীত কোণ ই, এটার যে বিপরীত কোণ ই, এই দুটো সমান। কোণগুলোর মান লেখা যাক। প্রথম যে কোণটা রয়েছে দেখো, এ কোণ, তার মান 47 আর ই কোণ 83, এ 47 ই 83, এ 47 ই 83, এর মানটা হচ্ছে 47, এ আর ডি দুটোই হচ্ছে 47 ডিগ্রি, এটা 47 ডিগ্রি, ই হচ্ছে 83 ডিগ্রি, এটা হচ্ছে 83 ডিগ্রি। এখন এই কোণটা কত জিজ্ঞাসা করা হয়েছে, এটা কত? আচ্ছা আচ্ছা, তাহলে একটা জিনিস বার করতে হবে, সেটা হচ্ছে সি আর এফ কত, তাই তো? সির মান কত মানে এফ এর মান কত, একই। তাহলে এর মান 47 তুমি জেনে গেছো, বির মান 83 তুমি জেনে গেছো, এর মান 47 তুমি জেনে গেছো, বির মান 83 তুমি জেনে গেছো, সির মান, এটার মান কত জানতে বলেছে। ইজি কোশ্চেন না? তিনটের যোগফল 180 হবে, 47, 83 আর এটার যোগফল 180 হবে। বা আমরা 180 থেকে এই দুটো কোণকে বিয়োগ দিলে এইটা বেরিয়ে যাবে। 180 থেকে যদি আমরা বিয়োগ দিই 47 আর 83, 47 + 83, ঠিক আছে, 47 + 83, 180 থেকে 47 আর 83কে যদি বিয়োগ দিই তাহলেই অটোমেটিক্যালি এই কোণটা বেরিয়ে যাবে। এখন 180 মাইনাস 7 আর 3 10 0, হাতে থাকলো 1, 4 আর 8 12 আর 1 13, 130। তো অ্যান্সার আসলো 50 ডিগ্রি। এই কোণটার মান আসবে 50 ডিগ্রি। এবার তুমি তিনটেকে যোগ করো, 50, 47 আর 83, 50, 47 আর 83 যোগ করে দেখো তিনটে মিলে
তিনটে মিলে 180 ডিগ্রি হবে। তার মানে যেটা সি কোণ, সেই কোণটার মান আসছে 50 ডিগ্রি। এটা আসবে 50 ডিগ্রি। এই ওকে, চলো নেক্সট। আমরা এখান থেকে কোনটা করলাম, 6 করলাম, 5 করলাম। 7 দাগের কোশ্চেনটাতে আসা যাক। এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে OA OB OC OD যুক্ত করা হলো। আচ্ছা, যুক্ত করি। এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ABCD, এটা হচ্ছে আয়তক্ষেত্র। ABCD, এখানে একটা সেন্টার রয়েছে OA কে যুক্ত করলাম, OD কে যুক্ত করলাম, OB কে যুক্ত করলাম, OC কে যুক্ত করলাম, সব কটাকে যুক্ত করেছি। বলছে O এর মান 2, O এর মান 2, O এর মান 2 মানে OA এটার মান 2। তারপরে O এর মান 2, তারপরে কি বলে দিয়েছে দেখো, তারপরে বলেছে OC 3 OB √5। OC 3 মানে OC এটা 3, আর হচ্ছে তোমার OB হচ্ছে √5। OB এটা হচ্ছে √5। এটা কত, ODটা কত জানতে চেয়েছে, ODটা কত, তাই তো? হ্যাঁ, ODর দৈর্ঘ্য কত জানতে চেয়েছে। ইজি কোশ্চেন, কি করে বার করবো শোনো। 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার ইকুয়ালস টু √5 এর স্কোয়ার আর OD স্কোয়ার। √5 যেটা রয়েছে তার স্কোয়ার প্লাস হচ্ছে OD তার স্কোয়ার। কি করলাম, এইটুকু বাহুর স্কোয়ার এইটুকু বাহুর স্কোয়ার যোগ করব। 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার যোগ করলাম, √5 এর স্কোয়ার আর OD স্কোয়ার যোগ করব, √5 এর স্কোয়ার OD স্কোয়ার যোগ করব। করে দেখো কত হচ্ছে, 4 আর 9 13 ইজিক্যাল টু 5 প্লাস OD তার স্কোয়ার। 5টাকে এদিকে নেবো, 13 মাইনাস 5 ইজিক্যাল টু হচ্ছে OD স্কোয়ার। 13 থেকে 5 বাদ যাবে 8, 8 সমান OD স্কোয়ার। তাহলে শুধু OD সমান স্কোয়ার তুলে দেবো, রুট আসবে, √8। তো 8-এর রুট করা মানে 8টাকে আমরা লিখতে পারবো 2 ইন্টু 2 ইন্টু 2। এখন দুটো 2 এর জন্য একটা 2 বেরোবে আর একটা 2 রুটের ভেতরে থেকে যাবে, 2√2। অ্যান্সার বেরোবে 2√2। এটার মান বেরোবে 2√2, 2√2 এটার মান বেরোবে, 2√2 এটার মান, 2√2 বেরোবে এটার মান। চলো, তো অ্যান্সার কত বেরোলো, 2√2 বেরোলো অ্যান্সার, 2√2 এটা অ্যান্সার। 7এরটা শেষ, চলে আসবো হচ্ছে 8এরটা। x sin 45 cos 45 tan 60 tan স্কয়ার 45 আর cos 60 হলে x এর মান কত। x sin 45 cos 45, x sin 45, x sin 45 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি, x sin 45 cos 45 tan 60 ডিগ্রি ইকুয়ালস টু কত, tan স্কয়ার 45 cos 60, tan স্কয়ার 45 মাইনাস cos 60 ডিগ্রি, মাইনাস cos 60 ডিগ্রি। এটা কি করে করব দেখো ক্যালকুলেশন। x লিখলাম, sin 45 এর মান 1/√2, cos 45 এর মান 1/√2, tan 60 এর মান হচ্ছে √3, tan স্কয়ার 45, tan 45 এর মান 1 তার স্কয়ার মাইনাস cos 60 এর মান হাফ। এই হলো হিসাব করো আর কি, x ইন্টু √3 ইন্টু 1 ইন্টু 1 মানে √3 হবে, √2 গুণ করলে 2 হবে, 1 থেকে হাফ বাদ যাবে তাহলে এখানে হাফ থাকবে, 2 আর 2 কেটে যাব, চলে গেল, 1 থেকে হাফ বাদ গেলে হাফ থাকবে, আর √3 ইন্টু 1 ইন্টু 1 করলে √3 হবে, দুটো √2 গুণ করলে নিচে 2 হবে, এই √3টাই নিচে ভাগ হবে। তাহলে x এর যে মান আসবে 1/√3, এই x এর মান আসবে 1/√3, এটা x এর মান আসবে 1/√3, x এর মান 1/√3, 8 1/√3 শেষ। পরেরটা করব, যদি এটা sec 4a ইজিক্যাল টু কোসেক a মাইনাস 20, তাহলে বলছে এর মান কত, sec 4a সমান সমান কোসেক a মাইনাস 20, sec 4a ইজিক্যাল টু কোসেক a মাইনাস 20, sec 4aটাকে আমরা লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস 4a ইজিক্যাল টু কোসেক a মাইনাস 20 ডিগ্রি। এটা সেক
থিটাকে লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক থিটাকে লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এরকম লেখা যায়। কোসেক কোসেক তুলে দাও, 90 ডিগ্রি মাইনাস 4a সমান সমান a মাইনাস 20, এটা তো একটা কাজ করা যায়, প্লাস এটাকে এদিকে নেবো, মাইনাস 4a মাইনাস a প্লাস 90 কে ওদিকে নেবো, তাহলে মাইনাস 20 মাইনাস 90, তো এটার হচ্ছে মাইনাস 5a আসবে, মাইনাস 5a ইজ ইকাল টু মাইনাস 110 ডিগ্রি, মাইনাস মাইনাস কাটাবো, এর মান আসবে 110, 5টার নিচে গিয়ে ভাগ হবে 5, 5 দিয়ে কাটাবো, 5 দুগুণে 10, 1 আর 10 মানে হচ্ছে 22, এর মান আসছে 22 ডিগ্রি, 22 ডিগ্রি, এটা এর মান আসছে 22 ডিগ্রি, ঠিক আছে 22 ডিগ্রি আসছে। আচ্ছা, এর মান 22 ডিগ্রি, 9 হয়ে গেল, এর মান কত ডিগ্রি বেরিয়েছে, এর মান 22 ডিগ্রি, এটা। পরের কোশ্চেনে আসবো, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি, ভূমির ক্ষেত্রফল আর, আয়তন ভি, সি আর বাই ভি, সি আর বাই ভি কত আছে দেখো, সি আর বাই ভি, চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে সি, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 পাই আর এইচ, বক্রতলের ক্ষেত্রফল এই যে সির ফর্মুলা সেটা হচ্ছে 2 পাই আর এইচ ইন্টু ব্যাসার্ধ আর ই আছে, আর আয়তন যেটা ভি, ভিটা হচ্ছে তোমার চোঙটার আয়তন যেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, চোঙের আয়তন হচ্ছে ভি যেটার মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ারের সাথে দুটো আর কেটে দিলাম, এইচ এর সাথে এইচ কেটে দিলাম, পাই এর সাথে পাই কেটে দিলাম, অ্যান্সার পড়ে থাকলো 2, খতম। ঠিক আছে, পাই পাই কেটে দিলাম, আর স্কোয়ারের সাথে দুটো আর কেটে দিলাম, এইচ আর এইচ কেটে দিলাম, শুধু অ্যান্সার 2 পড়ে থাকলো। তো 2 অ্যান্সার, মানে কোন অ্যান্সারটা কারেক্ট হচ্ছে ভাই, অ্যান্সার হচ্ছে 2 কারেক্ট, এটা 10 শেষ, 11 আর 12 করব। আচ্ছা দেখো কি বলছে, বলছে একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার সমষ্টি হচ্ছে 10। আচ্ছা, দৈর্ঘ্যকে আমরা এল ধরছি, আমি শর্টে শর্টে লিখবো একটুখানি বুঝবে, দৈর্ঘ্য মানে লেন্থ, সেটাকে আমরা এল বলছি, প্রস্থ মানে ব্রেথ, যেটাকে আমরা বি বলছি, উচ্চতা মানে হাইট, যেটাকে আমরা এইচ বলছি। তো বলছে প্রশ্নতে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা এই তিনটের সমষ্টি হচ্ছে 10 একক, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার সমষ্টি হচ্ছে 10, এটা। আচ্ছা, এবার এখানে কি বলছে, বলছে উহার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8 একক, তাহলে আয়তঘনকের সমকতলের ক্ষেত্রফল কত, কর্ণের দৈর্ঘ্য 8 একক, কর্ণের দৈর্ঘ্য 8 একক মানে রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটা সমান সমান কত একক, 8 একক, এটা সমান সমান কত একক, 8 একক, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ারের রুট করলে সেটা কর্ণ বোঝায়, যে কর্ণের মান হচ্ছে 8, ঠিক আছে, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান সমান 8। এবার আমরা বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার যদি করে দিই তাহলে এটা হবে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আমরা স্কোয়ার করবার কারণে রুটটা উঠে যাবে, আর 8-এর যদি স্কোয়ার করি এটা হবে 64, এই হচ্ছে ভ্যালু। এবার এর বোথ সাইডে যদি স্কোয়ার করি এটা হবে এল প্লাস বি প্লাস এইচ, তার হচ্ছে হোল স্কোয়ার ইজিক্যাল টু 10 যেটা থাকবে তার হচ্ছে হোল স্কোয়ার, বোথ সাইড স্কোয়ার করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2abc প্লাস 2bc প্লাস 2ca, এটা হচ্ছে ভ্যালু। তো আমরা এটাকে যদি ভাঙি তাহলে এটা হবে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc, bc মানে bh প্লাস 2ca, 2ca, c এটা a এটা, l ইন্টু h সমান সমান 10 স্কোয়ার মানে 100। আচ্ছা, এবার দেখো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটার মানে হচ্ছে এই যে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, হ্যাঁ এটার মানে হচ্ছে এই যে এটার মানে হচ্ছে কত 64, এটার মানে 64, এখানে 64 বসাবো, তাহলে 64 প্লাস এর মধ্যে 2, এর মধ্যে 2, এর মধ্যে 2 আছে, তিনটের মধ্যে 2 আছে, তো 2 কমন নেব, 2 কমন নিলে এল বি প্লাস হচ্ছে বিএইচ প্লাস হচ্ছে এল এইচ, এটা সমান সমান 100 হবে, প্লাস 64 যেটা রয়েছে সেটা সমীকরণের ওই সাইডে নেব, তাহলে হবে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, সেটা সমান সমান প্লাস 64 ওই দিকে চলে যাবে, তো 100 মাইনাস 64 হবে, 100 থেকে 64 বাদ গেলে 36 হবে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা
প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, সেটা সমান সমান দাঁড়াচ্ছে 100 থেকে 36 মানে 64 বিয়োগ, তো অ্যান্সার আসছে 36। আমাদেরকে সমগ্রতলে ক্ষেত্রফল বার করতে বলেছিল। সমগ্রতলে ক্ষেত্রফল তার ফর্মুলা হয় 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তো যার মান এসছে 36। একবার চেক করে তোমাদেরকে বলছি ঠিক আছে কিনা ক্যালকুলেশন করে। 11 তো 4-এর দাগের 11, 4-এর দাগের xi, হ্যাঁ ঠিক আছে মিলে গেছে, ঠিক আছে এত বর্গ সেমি, ঠিক আছে 36 বর্গ সেমি। লাস্ট কোশ্চেন আছে এই এর ওপর, সেটা কি দিয়েছে দেখো 11, বলছে কোনো পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 54, হ্যাঁ সামেশন এফআই এত, সামেশন এফআই এক্সআই এত, কে এর মান জানতে চেয়েছে। এটা তোমরা আমি অনেকবার করিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। গড় বার করবার যে টেকনিক, গড় বার করবার যে টেকনিক, গড় এটা সমান সমান সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, ঠিক আছে। গড়ের মান কত, গড়ের মান দিয়েছে দেখো কত, গড়ের মান দিয়েছে 54, তো গড় যেটা দেখতে পাচ্ছি যে গড়ের জায়গায় 54 বসাও, ইকুয়ালস টু সামেশন এফআই এক্সআই, সামেশন এফআই এক্সআই এর মান হচ্ছে 2200 প্লাস 50K, ঠিক আছে। সামেশন এফআই এক্সআই এর মান 2200 প্লাস 50K না 5K, কি দিয়েছে 50K, আচ্ছা লিখলাম 50K, এটা সামেশন এফআই এক্সআই এর মান। আর সামেশন এফআই মানে হচ্ছে পরিসংখ্যা, পরিসংখ্যা সমষ্টি সমান 40 প্লাস K, এটা সমান দিয়েছে কি পরিসংখ্যার সমষ্টি হচ্ছে 40 প্লাস K। এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করবে, এই রাশিটাকে দিয়ে এদিকে গুণ করে দেবে, দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করে টোরে কে এর যে মান আছে সেই কে এর মানটাকে বার করবে। তো এই হচ্ছে ব্যাপার। কে এর মান কত হচ্ছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। আমি তোমাদের জন্য ছাড়লাম এটা, এখান থেকে মান বসিয়ে দিয়েছি, জাস্ট ক্রস গুণ করে কে এর মান বার করতে পারবে না তাহলে মাধ্যমিক দিতে যেও না। সামেশন এফআই এক্স এর মান এটা, সামেশন এফআই এর মান এটা, গড়ের মান 54, ক্রস গুণ করবে করে কে এর মান কত সেটা বার করবে, করে কত হচ্ছে সেটা কমেন্ট সেকশনে লিখবে, লিখলে বুঝবো তোমরা অঙ্ক শিখছো। এখানে অঙ্কটাকে আমি এভাবেই ছাড়বো, এবার তোমরা এটার অ্যান্সার প্রপারলি দেবে। তো আজকে আমরা এই ক্লাসে আমরা সেট 1 অবধি আমরা কমপ্লিট করলাম, অর্থাৎ আমাদের যেটা বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল আছে সেই স্কুলের যে কোয়েশ্চেনগুলো আছে সেটা আমরা শেষ করলাম। এর পরের দিন আমরা নেক্সট সেট নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস এতটা পর্যন্ত, পরের ভিডিও আসতে খুব তাড়াতাড়ি চলে আসবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে, ভালো থেকো সবাই।